ছিলেন? কোথায় ছিলেন? এটাই 8 বছর এখানেই ছিলেন। They couldn't tell whether day or night from his life. They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us at the back. They wouldn't tell us where I was. They wouldn't let us even time for prayers. It felt like I was buried alive. They gave us a worse than death experience, and it continued for 8 years. মাঝখানে কোনো সময় বার করে নিয়ে গেছে Work and আমি লোক আছি particularly international media we shouldn't take that because it's going to be better to speak to them. So whatever the point I was using, they could have an answer, but that's they found me as impediment towards what they do. আমাদেরকে তারা মনে করতে পারে কিন্তু সেই কমিউনিটি সবাই অ্যাক্সেস নাই বিকজ দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার that's what এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসে রাখতো উঠে দিতাম দাঁড়াতে দিতাম বলতো যখন খুব কেন স্যার আসলে বুঝতাম মানে আমি চোখ বাঁধা বলতে দিকে ফিরে পিছনে বসে থাকতে বসে থাকতাম আর বুঝতে পিছনে একদম আসতেছে মোবাইলে আওয়াজ হচ্ছে ঘান পেতাম পারফিউমে দামি পারফিউম এখানে তো বেশি ফ্যানে কম থাকুন না কারণ কথা সাপ্রেট হতো তখন বুঝতাম সিনিয়র কেউ পিছন দিকে দেখতেছে এখন ওরা আসতে তখন আমাদেরকে একদম উঠে দাঁড়াতে দিত 24 আমি তো পরে যেতে বুঝতে পারলাম যে 6 তারিখ ভোরে মানে 5 তারিখে সে পারলো 6 তারিখ ভোরে আমাদেরকে দিয়ে বেরোতে যখন আমাকে বের করে আমি মনে করছি waiting for a gunshot and then getting families to জানতে পারিনি বেঁচে ছিল for 8 years my daughter's ওরাও জানতো না কি হবে school girls they will come for them protest বেরোতে পারা হলো যে কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর ওটা এখানে নির্ধারণ করা হলো ফার্স্ট এনে এখানে তারপর ব্যাক টু আওয়ার সেল আর ওই সেলের মধ্যে যতজনকে যত বছর রাখা এগুলো চেঞ্জ করার পারপাস থেকে I don't know মানে some people trying to protect the perpetrators. I wonder why. তা আমাদেরকে চোখ বেঁধে দেন এখানে আমরা ফিরে আপনাকে দেখাতে পারবো আমার সেল কোথায় ওনার সেল কোথায় প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে বাথরুমে নিয়ে যেত মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ আমার 41 হাজার উপরে আমার হ্যান্ডকাপ চোখ করে people যাদের জন্মের আগে কমান্ডেড পিপল লাইক দ্যাট they will be able to cross shouted at me my parents never did it. কত ভিক্ষা ছিল এখানে আমাদেরকে কেন আনা হয়েছে জাস্ট ওয়ান আনসার সময়ের কোনো বিজ্ঞান ছিল কত বিজ্ঞান I did because I was stuck in my I used to come every day. I hate that clock 2,908 days and I think 2,909 ছিল every day I used to follow them. But it was not this big, huh? Was it this big? We were blindfolded everywhere. এই জায়গাটুকুতে কাজ দিয়ে স্টুডিও এখানে একটা তারা এদিকে চেয়ারে বসাতো না ইন্টারভিউশন কিন্তু আপনারা আবার কয়েকজন একসাথে থাকতেন নাকি? I never knew you were there. He never knew. It's an interrogation room. আমাদের হ্যান্ডকাফ পিছনে করে আমাদের একটা ছোট একটা টুলের মধ্যে বসানো হতো ইউ আর নেভার কমফর্টেবল যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন পড়ে গেলে ওরা দে উইল পিক ইউ আপ এন্ড সিট ইউ ব্যাক ডাউন ইউ আর নেভার ফর আ সেকেন্ড ইউ ওয়ার নেভার কমফর্টেবল এবং এখন তাদের তখন বোর্ড ক্লোজ ছিল বোর্ডের মধ্যে এখান থেকে রশি থেকে এখান থেকে বের করে হাত পা বেঁধে টাই করে ডাইরেক্ট থাকতো এবং মোটামুটি রড ছিল লাঠি মোটামুটি পুলিশের প্যাটার্নের মতো লাঠি ছিল তাদের প্রশ্নগুলো আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আমার RAW সাথে যোগাযোগ আছে নাকি না CIA এর সাথে যোগাযোগ আছে নাকি না ISI এর সাথে যোগাযোগ আছে না চাইনিজদের সাথে যোগাযোগ আছে নাকি না মানে ইট ওয়াজ নেভার এক লাইনে কোনো সময় ছিল না পরবর্তীতে বলা হলো যে এখানে আপনার থাকতে আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে আরো যে এটা তো আপনাকে বলা যাবে না এটা উপর থেকে অর্ডার আসবে
আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। 7 months. এবারে আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে ওটা বলবেন। দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের এটা উল্লেখ করলেন কথা বলে উল্লেখ করছেন। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিন। Mainly why I was so vocal in India. And we have offered techniques and suspected that I become Jamata. And they are doing other things. So my huge gallery. 23rd May 2021, আমাকে নোটিফিকেশন বলে আসছে যে আপনি ডান্স মিটিং যান, যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে চলে যাবেন, আপনি এখন আমি লাস্ট ম্যান বলে আমি রিড রাই, বাট আমি আন্ডারটেকিং জীবন মুক্তি দিতে চাই না। I don't want to share my এই ইন্টারভিউশনে কয়বার আসতে হচ্ছে নাকি বরাবরই প্রতিদিন ছিলেন? কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আনবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। একজন আসছে নাকি কয়েকজন মিলে আসছে? স্যার আমরা প্রথমে মনে করেছিলাম যে অনেক বড় একটা রুমের মধ্যে, কারণ ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে ব্লাইন্ড ফোল্ডটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা তো আসলে অনেক ছোট, আর সামনে অনেক ধরনের মেডিকেল ইকুইপমেন্ট রাখা আছে, ব্লাড টেস্ট করার জন্য, প্রেশার চেক করার জন্য। তারপরে ঘুরে দেখলাম যে ওখানে রোহরি যেটা বললো, রশি সব কিছুই রাখা আছে, জাস্ট ইন কেস। treatment to him and the treatment to me was a little different because some of the DGs are American students. Mental অনেক torture হয়েছে। এখানে Some of রশি them দিয়ে did not বাঁধতে manhandle. অন্যরা দুই পায়ের মাঝখানে তো manhandle দেখেছো? রড দিয়ে বসাতো, মেন্টাল টর্চার। প্রেসিডেন্ট চাপিয়ে ধরে রাখতো। ফিজিক্যাল টর্চার করবে প্রায় আমার ছাত্র ছিল। Directors are my students. Probably that's why they showed it. এগুলা কি ঝুলায় রাখার? এগুলো তো আমাদের কোনো বিচার সুযোগ হয়নি অর্ডার দিয়ে, কারণ আমাদের তো চোখটা ভালো থাকতো। ব্লাইন্ড ফোল্ডেড থাকতো। যেটা বলছে এখানে একটা রিং এর মতো ছিল, এখানে রশি দিয়ে হাত বেঁধে পায়ের পিছনে একটা রড দেওয়া হতো, make me sit down and then put pressure on my shoulders, এখানে যেন লাগে। ওভাবে করে মনে হতো তো মানে 8-9 ঘন্টা হয়ে গেছে। পরবর্তীতে বুঝতাম যে এক পথ নামাজে খালি সময় হলো, so it's only been 2-3 hours. Blindfolded taken back into my cell, they would not take the blindfold off, ওখানে ফেলে রাখতো, মনে হতো যে কোথায় আছি জানি না। কিছু ঘন্টা পরে এসে ব্লাইন্ডফোল্ড করে দেখি যে আমি আমার সেলের মধ্যে আছি, মানে ডিসওরিয়েন্ট করার জন্য যা করার it was। এখন তো যা অবস্থা দেখে মনে হচ্ছে So translating করলে we have 1/5 of that. বলে না, ওবামা বলেছিলেন যে you can put lipstick on a pig but it's still a pig. this was hell. এর জন্য আমাদের জন্য দোজক ছিল এটা। সর্বশেষ আপনাকে এখানে এনেছি আমার ফার্স্ট টু লাস্ট এই বিল্ডিং এ দেখেছিলাম দেখা ইন্ট্রোডিউশন রুমে আমাকে 3 বার ইন্ট্রোডিউশন আপনাকে ছাড়ার আগে সর্বশেষ কোনো ইন্ট্রোডিউশন করে না। এই রুমে আমাদের 5th নাইটে এখান থেকে শিফট করে যে নতুন বিল্ডিংটা হচ্ছে যে 25 তলা, আই নো স্টার্টেড কনস্ট্রাকশন December 20, 25 তলা বিল্ডিং হচ্ছে 5 ফেজে 5 তলা করে। ওইটাই নিয়ে ওটা যে নতুন সেল হয়েছে, আই হোপ ইউ হ্যাভ এনাফ টাইম স্যার টু গো এন্ড সি দ্যাট। ওখানে আমাকে প্রথম শিফট করেছে 5 তারিখ রাতে, আমাকে বলে আপনি হাসপাতালে নিয়ে যান। তারপর 8 বছর হাসপাতালে, 8 বছর 1 টাকা দিয়েছি। আমি 2 বার শিফট করে একবার 8 দিনের জন্য আমাকে বললো যে রুমের পাঁচটা খুব খারাপ চলছে, কিন্তু পাঁচ থেকে ভাঙা টাকা ছিল, আপনার টাইলস লাগাতে পারে। আইনি ওই যে জানালা ছিল স্যার, জানালার উপরে 3টা কম্পার্টমেন্ট রং করা ছিল, ব্ল্যাক কালার, উপরে সাদা রং দেওয়া ছিল, সাদা কাগজ লাগানো ছিল। বাদর আছে আশেপাশে, বাদরকে ছিঁড়ে ফেলতো, তার মধ্যে বাদর আমার বন্ধু আমাকে দেখে, তুমি না তাকে সুযোগ করে দেয়। তো তার ওটা পেন্ট করে দিলে ছোট ছোট যে পেন্ট করেছিল ওগুলো বন্ধ। 28 February to 8 March 2022 নিয়ে দেখতে পারেন when they are innovated, তাদের ওই অ্যাকাউন্ট সিদ্ধান্তিকা দেখলে দেখা যাবে। এর ফলে মনে হচ্ছিল আমার গরমে খুব কষ্ট হয় স্যার, আমি কন্টিনিউয়াসলি সিচুয়েশন। অন 6 June I almost died. আমার ইমিডিয়েটলি দিন শিফট করে দিয়ে ফিক্স এসি সো দ্যাট আই ডোন্ট ডাই এন্ড দে উইল ফিক্স প্রবলেম, এবং আই ডোন্ট এভরিওয়ান টেক মি। তারা আমাকে সাহায্য করে দিতে পারেনি, আপনারা চান্ডা জন্য করেছে। ওনার আর আমার দুজনের সিমিলার সিচুয়েশন, পুরো শরীরের মধ্যে র্যাশ হয়ে যেত, বডি র্যাশ হয়ে আমার সে 86 থেকে গেলাম, আমি হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, খেতে পারি না, পড়ে যাচ্ছি। তখন ইমিডিয়েটলি আমাকে শিফট করে 6 June 2023 নিয়ে গেল, আমাকে বললে একদিন ঠিক করে নিয়ে আসতে পারবো। তারপরে একদিন পারে, যারা ফ্রাইডে ম্যানেজ করতে পারেন,
did not shifting after 11 o'clock in the evening. স্যার যেদিন ছাড়লো সেদিন কি বলে ছাড়লো? আমাকে এখান থেকে স্যার আমি রাতে খাবার খেলাম আমি এখন রিলেট করি যে আমার 5 তারিখ রাতে হাসান রাতে হাকিমুর রহমান সবাই নিজেকে কেটে দুধকার থেকে তখন তারা আমাকে যেন এখানে যেন করে যে এই জন্য আমাকে এখানে শিফট করে নতুন দিনে নিয়ে যাচ্ছে 3টার দিকে আমাকে এখান থেকে নিয়ে ঢাকা পাই সামার আই ডোন্ট নো আই গেস সামার আইদার সামার অর ম্যানেজিং বিকজ 7th মর্নিং আমাকে বললো যে আজকে রাতে ছাড়া হবে I was worried যে আমাকে আজকে ছাড়া হবে নাকি নিয়ে ক্রস ফায়ারে আপনি কি জানতেন তখন তিনটা কাছে ঘটনা জানতেন কিছু তো আজান শুনলে আজান পর্যন্ত শুনতে দেবে না এমনি সারাক্ষণ ভয়েস চেয়ার তার জন্য কি কি মেশিন আছে তাদের আমার 50% হিয়ারিং লস আছে তারপরে আজান শুনলে আজান শুনতে না তখন আরো নতুন মেশিন ছাড়তো আসলে বাইরের দুনিয়া কি হচ্ছে না হচ্ছে আমি বারবার লিখেছি আমার বৃদ্ধ অসুস্থ মা বিধবা মা আমি রাত্রিগুলো পাকাইয়ে দিতাম বেঁচে আছে না মারা গেছে এরকম খবর দেন আমি বেঁচে আছি এটা খবর দেন আমার শান্তি লাগে অনেক বারবার কয়েকদিন আগে দেখলাম লেখা এসছে হ্যান্ডকাপ আর এর সাথে দুটো হেলান দিলে লাথি মারতো। তারেক সাইদ আসছে একদিন এসে আমাকে একটা লাথি মারছে, বলছে এই এরা ঘুমায় কিভাবে, ঘুমানোর সুযোগ পায় কিভাবে, মানে 7 দিন একই জায়গায় একইভাবে এরকম থাকতে হবে। আর ওই হ্যান্ডকাপটা যখন খুলতো মানে শুধু উঁচু করার জন্য উপাসে যেতাম। তারেক সাহেব মানে তারেক সাইদ, হ্যাঁ তারেক সাইদ, এখান থেকে তো এই রুমটা নিয়ে যেত, এই রুমটা নিত। এখানে ছিল স্যার মোফাজ্জল হায়দার চৌধুরী মায়ার জামাই। কয়বার চলেছে ছিল কিল্লা পাল্লা কত দিকে যেতাম। আর এখানে ছিল বিভৎস অনেক ছবি অবস্থা তাই হয়। আর এখানে একটা বিশাল বড় চেয়ার যেটা আমাদের আনতো বাইরে, তারপর এড়েছেন নাসার সিরিনা আর মারতো, এড়েছেন নাসার সিরিনা তো দেখি না সিনেমাটা চিনবি তো, এড়েছেন নাসার সিরিনা। তারপর আবার এটা ঝুলে আবার তোদের কারেন্ট শর্ট, তখন পোশাক তুইলা মানে দুপুর আগে কারেন্ট শর্ট দিত। আর ওদের বিভিন্ন টিম থাকতো। আর যখন আমি এখানে বসেছি তখন আমাকে বলছে স্যার এরা যখন গেছি একটা গৃহেছে তখন ওরা বলছে স্যার শুয়ার বাচ্চা ওখানে নামাজের দাওয়াত দিচ্ছে, নামাজের কথা বলছে তোমরা নামাজ পড়বা। এইটাও সে এত কুত্তার বাচ্চা, সে নামাজের দাওয়াত দেয়, ওখানেও সে নামাজের দাওয়াত দেয়। আমি স্যার একটা গৃহেছে গেতাম ওই যে মোটরসাইকেল সারানোর জন্য, ওখানে বলতাম যে তোমরা নামাজ কালাম পড়বা, নামাজ পড়ো না কেন? ওরা যখন ওখানে গেছে বলছে তো নামাজ এতো আমাদের ভালো কথা বলছে, নামাজের জন্য বলছে। স্যার ওরা একটা শুয়ার বাচ্চা ওখানে নামাজের কথা বলছে। আমি বলতাম যে স্যার আপনি তো বুঝবেন আমি বলছি না নামাজের কথা বলে। স্যার দেখেন বেরি পায় তারপরও কত তেজ, আবার মারতে স্যার বাইরে এগুলো সব স্যার ওদের লাঠি ভেঙে দেয়। আচ্ছা এখানে আমরা এইটুকু লাঠি পেয়েছি যেগুলো মাথায় একটু ন্যাকড়া পেঁচানো ছিল, একটু কাটি লাঠি। ওরা কি করতো এরকম হ্যান্ড কাপটা দিয়ে আবার এরকম একটা ভিতরে ঢুকাইতো, ঢুকে ঢুকাইতো উল্টে তখন পায়ের নিচে পিটাইতো, পায়ের নিচে এমন পিটাইতো যে মনে করেন আনলিমিটেড পায়ের পাতার নিচে পিটাইতো। আর এগুলো সাউন্ড প্রুফ ছিল স্যার, এগুলো ছিল এমন ছবি এমন এখানে আপনি ছবির কথা বলছিলেন, কি কি ছবি ছিল? এখানে মনে করেন যে এমন মায়েরা এমন করছে যা দেখলে আপনি ভয় পাবেন। ওই ছবিগুলো এখানে কানে রাখেন? হ্যাঁ এখানে রাখতে ঝুলে রাখতে। আর এমন অনেক ইনস্ট্রুমেন্ট, এখানে মায়ের অনেক ইনস্ট্রুমেন্ট থাকতো এসব জায়গাগুলোতে, অনেক ধরনের যন্ত্রপাতি। আপনার নামটা ভাই, আপনার নামটা একটু বলেন আমি রাহাত, পুরো নাম। আমি গার্মেন্টস ব্যবসায়ী গোলাম সরোয়ার রাহাত। আমাকে আমার একটা ছেলে আমার নিয়ে রওনা দিয়ে ওখান থেকে রাস্তা থেকে প্রথম কাউন্টার জন্য তারা নিয়ে যায় আমাকে, নিয়ে সিটিডিসি কোন সালে? এটা হলো 14 সালে নিয়ে আমাকে প্রথম 3টা মামলা দেয়, ওটা ঢাকা, ওখানেই আমি খালাস পেয়েছি 4 বছর পরে। অ্যাকচুয়ালি 43 মাস আমি জেলে ছিলাম। জেলে থাকা অবস্থায় স্যার আমাকে একের পর এক মামলা দেয়, আমি বের হইতে না পারি। তারপরে স্যার ওখান থেকে ময়মনসিংহে নিয়ে জঙ্গি মামলা লাগাই দিই স্যার, জঙ্গি মামলা লাগাই ওখানে আমি হাজিরা না দিলেই স্যার জামিন কেটে দেয়। আমি দেশের বাইরে যেতে পারি না, বাইরে আসলে সময় দিতে পারি না, কারণ সপ্তাহে হাজিরা থাকে। এখন আমার 13টা মামলা স্যার, 3টা খালাস পেয়েছি, 10টা আছে। আমি ভিতরে থাকা অবস্থায় 16 মাস অবস্থায় আমাকে মার্ডার মামলা দিচ্ছে এবং দিদি নিয়ে বলে তুই এইভাবে স্টেটমেন্ট দিবি, এগুলো বলবি, এগুলো করবি। তুই শিবিরে মাসুদ রে চিনি স্যার, তোরা তো পাশের রুমে থাকে না, তারা জি স্যার ওর লাগে তোর সম্পর্ক। আমি স্যার সম্পর্ক নেই, বলছে এইটা ছোট মিল্ক আসে, এটাও অর্থ যোগান দেয়। আমি বলতো তুই জঙ্গি না, বাট তুই জঙ্গির অর্থ যোগান থাকা।
আমাকে জমির অর্থ জমা দেওয়া হবে স্যার। এখানে কত এখানে ছিলাম স্যার, এখানে আমাকে রাখছে 7 দিন এবং আমার অনেক সাইন আছে ওই রুমে একটা নিয়ে ডিজেবল লোক আসতো, অনেক কত পিএস স্যার আছে, মানে তারেক সাইজ স্যার। তো উনি আসলে মনে করেন যে অন্য তখন মারতো, এবার ওরা তখন বলতো যে সাইন করো, অনেকগুলো সাইন রাখতো, আমাদের 5-6 জন ছিলাম। আর এই পাশে একটা রুমে বসে ওদেরকে একটু দেখাতো, কিছু কিছু দেখা, তখন এই পাশে কিছু লাশ ছিল স্যার, মানে তারা তারা ওই রক্তের উপর ওরা পাড়াইছে। ও আমার আরেকজন কেস পার্টনার এখনো জেলে আছে 11 বছর, মানে যে ছিল আমার স্টোর ইনচার্জ সহকারী, ওরাও নিয়ে আসে এই মামলায়। এবার আইনে ওখানে তাকে এর উপরে খাটাইছে, আমাকে বলে, আমি জিজ্ঞেস করলাম যে কি বলছে, অনেকগুলো লাশ ওখানে, আমি কিরম লাগতেছে, বলছে কি লড়ে চলে না, দেখছো এটা বল। আর ওই সময় স্যার ওরা খুব ইমোশনাল ছিল যে এগুলাকে মানে কোথাও ফালাবে বা কিছু করবে, কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারি না যে কোথায় কারা কি। আর স্যার গন্ধ পাইতাম, আর রাতের বেলা অনেক কান্নার সাউন্ড পাইতাম, বাবা গো মা গো সাউন্ড পেতাম, ওই সেটটা সাউন্ড গুলো কিসের গন্ধ পেতেন? গন্ধ পাইতাম না, গন্ধটা হলো একটা দুর্গন্ধ থাকতো। আমরা বলতাম স্যার গন্ধ পাইতো, একটু কিছু মানে তারা স্প্রে করে দিত। তারপরে জানলাম জেলে যাওয়ার পরে যে একজনের শরীর পচে গেছে এবং ভিতরে সে মারা গেছে, তার নাম ছিল কি যেন একটা নাম, ওই এখানেই মারা গেছে সে, তার শরীর পচে গন্ধ আসতো, ওই টাইমটা ছিল। এবং আমরা যারা ছিলাম ম্যাক্সিমাম 8 মাস 9 মাস 1 বছর 2 বছর এখানে ঘুম থাকতো, ওরা বলতো আপনারা আপনাদের সাউন্ড শুনতাম, কথা বলতাম, মানে ওরা বুঝতো যে আমরা আসছি এখানে। এবং ওই রুমটায় নিয়ে স্যার আমার অনেকগুলো সাইন আছে, আমি বলেন স্যার আমার গার্মেন্টস 1 টাকা, তখন আমার 1 টাকা গার্মেন্টস স্যার। তো আমি বুঝছি যে তারপর বের হওয়ার পর স্যার একটা টুল টেবিলও পাই না, সব নিয়ে গেছে স্যার, সব নিয়ে গেছে। এবং ওখানে স্থানীয় যারা দল করে ওরা সব এগুলো স্যার লুট করছে, আমি কিছুই পাই না স্যার। মনে করো আক্রোশটা কেন? আমার উপর আক্রোশ হলো স্যার যে ওই যে ছেলেটা স্টোর ইনচার্জ ছিল, ও ছিল জামা শিবিরের, ওর আমি চাকরি দিয়েছি, বলছে এটার এখানে, তারপর আমি এখানে, ওখান থেকে তারা আস্তে আস্তে করে আমাকে করে। তারপরে স্যার আমার কাছে বড় একটা অ্যামাউন্ট চাইছে, যেটা 1 কোটি। আমি যখন ব্র্যাক ব্যাংক থেকে 1 কোটি 40 লাখ টাকা বাড়ি মর্টগেজ করে বেনিফিট করে দিয়েছিলাম, আমি 60 লাখে রাজি হয়েছিলাম, কিন্তু বলছে না এখন আর সম্ভব না, দেরি করে ফেলেছিস। তারপর বলছে একটা মামলা দেবো, কোনো ভয় নাই, একটা মামলা দেওয়ার হাতি ছেড়ে নিয়ে উল্টা পাল্টা গাড়িতে গুলি করছে। আমার একটা গাড়ি ছিল কোনটা একট, ওই গুলি করে নিজেরা পিছনে কিছু বিস্ফোরক দিয়ে লোকজন কাছে, দেখো তো এই ডালাটা করবো, তোমরা একটু উপস্থিত থাকবে। তখন কিছু গুলি কিছু বিস্ফোরক দেখে বসে এদের কাছে এটা পাওয়া গেছে। তো একটা মামলা কেন্দ্র করে একটা জঙ্গি মামলা দিয়েছে, সাথে 2 অস্ত্র বিস্ফোরক মামলা দিয়েছে, সেগুলো স্যার 5 বছর পরে এই 24 সালে খালাস পাইছি, তবে এই 5ই আগস্টের আগে আর কি খালাস পাইছি। কিন্তু এখন ময়মনসিংহের মামলাগুলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টের মামলাগুলো স্যার এখনো আছে। এখন স্যার আজকের এখানে আসা স্যার যেন আমাদের মামলাগুলা স্যার শেষ হয়, কারণ এগুলা দিয়ে স্যার কাজ করতে পারে না, ইমেজ নাই, আত্মীয়স্বজন সবাই জানে জঙ্গি মামলা খাইছি, এবং মানুষ এখনো হিট করে যে এরা তো এখন একটু ভালো আছি, কিন্তু আগে তো এগুলো নিয়ে মুভ করতে পারতাম না, জঙ্গি। তো কি বলবো, মানে আমাদের প্রত্যেকজন সাফার, যারা আমরা আছি টাকার জন্য অনেকেই বের হইতে পারে না, আমাদের কিছু আপনার কালো কাপড় দিয়ে চোখটা মেরে আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে। ওইখানে আমি বলতেছি আমার আম্মুকে এইভাবে মারতেছি কেন, কি আমাদের কি অপরাধ, বলতেছি তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে, 5 দিন ধরে তোর মাকে আমরা বাসে দিয়ে দিব, ওইরকম করে একদম গাড়িতে আমাকে রেড টোটা আনছে। আনার পর আমাকে এখানে রাখছে, যেখানে ছোট একটা সেল ছিল, আমরা বসতে পারি ওইরকম অবস্থা। আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার। আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল, একটা হাতটা একটু ফুলে যাচ্ছিল, আমি বলতেছি আমার আম্মুকে খুলে দিয়ে না আমার আম্মুকে খুলে দেন, হাতটা শুদ্ধ খুলে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর চাবে, আমাদের কাছে না হেডফোন আর আছে, আমার বাথরুম এসছে, আমি বাথরুম এসছে একটু খুলে দেন, আমি অনেক চিৎকার চেঁচা বলছি, আমার পায়ে শুধু ধরছি, খুলে দেন। তারপর আমার আম্মুর ওয়াশরুম আমি করে এই পাশ দিয়েছি, ওই সাইডে গেছি, এটা হচ্ছে অনেকগুলো র্যাবের হসপিটাল আছে না, ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল, আমরা বাথরুম করে এসেছি, পুরো আমি র্যাবের কাপড় পরছি, এখন কালো দিচ্ছি, আর এখানে র্যাব লেখা আছে, ওইরকম দিচ্ছি, আর গাড়ি দিচ্ছি। তখন আমি সবগুলো দেখেই পেয়েছি, কারণ ওইটা ইয়ে করে আমার একদিন এক রাত্রে, আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে নাই, সব আমার আম্মুকে। একজন মহিলাকে মারছে, আপনার একজন পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে, আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারি না। তারপরে একদিন এক রাত থাকার পর বাগিয়ে, তারপর আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে,
আপনার বাইর করে 1 ঘন্টা মতো গাড়ি চালিয়ে চালার পর হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আগে আমাকে বলতেছে যে আপনাকে 800 টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কক্সবাজার চলে দেখেন। ওইটা মানে মুখ থেকে ইয়া করেন, আমাকে লাথি মেরে ফেলে দিছে গাড়ি থেকে, ধাক্কা দিয়ে ফেলে দিছে গাড়ি থেকে। আমার অজ্ঞান হয়ে যায়। একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল, পাওয়ার পর বাস কাউন্টারে গেছে পর আমার নাম্বার টাম্বার নিয়ে আমার আব্বুদাকে কল দিতে, কল দেওয়ার পরে আসছে। আমরা আবার ওই দিন রাত্রে সকাল আমরা আবার রেফটুতে আসছিলাম। আসার পর আমি একদম মানুষকে ছিঁড়ে ফেলছি, ওরা আমাকে এইভাবে ধরে ধাক্কা দিয়ে আবার বাইরে করে ফেলছে। তখন থেকে এখন 9 মাসের প্লাস আমার আমার কোনো খোঁজ নাই। আমরা এখন জীবিত হলাম, মৃত কিচ্ছু জানি না। না আমরা জি আমাদের হচ্ছে আমার আম্মুকে জীবিত চাই আমরা।